সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এখানে আমি ঘুরলাম, অনেক রকমের পাখি, তারপর বানর, এইসব এখানে দেখলাম। টাইম হয়ে গেছে, বোটম্যান আমাদেরকে ফোন করেছে, ফোন করে বলল যে টাইম হয়ে গেছে, এখন চলে আসতে। একদম আমার পাশে এই যে গোলপাতা গাছ, এগুলো গোলপাতা গাছ। এই গোলপাতার কিন্তু ফলও হয়, কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি না এই গোলপাতার ফল হয়েছে। এখানে কিন্তু বাঘও দেখতে পেলাম, এই যে একটা বাঘ রয়েছে, তার পাশে এই যে হরিণ রয়েছে, পাখি রয়েছে। না গাইস, সেইগুলো অরিজিনাল বাঘ না, এটা বানানো হয়েছে। এখানে জঙ্গলের মধ্যে এইভাবেই বাঘ থাকে, হরিণ এভাবেই থাকে, সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। এই পাশে এই যে আরও দুটো এগুলো বাঘ রয়েছে এখানে। এইখানে একটা বড় বাঘ রয়েছে, ওই পাশে ছোট ছোট আরও দুটো বাঘ রয়েছে। এটাই এখানে এই ম্যানগ্রোভ গাছ। এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের। এখানে কোথায় কোথায় কোন এরিয়া নিয়ে সুন্দরবনটা বিস্তৃত তার এখানে ম্যাপ দেওয়া হয়েছে। আর ওখানে লেখা আছে ইউ আর হেয়ার, তার মানে ওখানে আমরা যেখানে আছি সেটা কিন্তু এখানে নির্দেশ করছে যে আমরা কোথায় আছি। ম্যাপের সবুজ অংশগুলো বাঘেদের অভয়ারণ্য। বাঘ নির্ভয়ে সেখানে বিচরণ করে। তবে হ্যাঁ, মানুষের অভয়ারণ্য কি না সেটা আপনারা বুঝতেই পারছেন। এই ছবিটার স্ক্রিনশট তুলে আপনারা রাখতে পারেন। বাঘ দেখতে গেলে এই সবুজ অংশগুলোতেই আপনাকে বোটে করে যেতে হবে। এখানে এরকম আর্টিফিশিয়াল কচ্ছপ এখানে বানানো হয়েছে। আর্টিফিশিয়াল কচ্ছপ, অরিজিনাল কচ্ছপগুলো পুকুরে আছে, একটা ধরেছিল, যখন আমি ক্যামেরায় ফোকাস করলাম তখন আবার ছেড়ে দিল কচ্ছপটা। এরকম জালি জালি করে এর ভিতরে কিছু বন্য জন্তুদের বা মাছদের এখানে রাখা ছিল, কিন্তু এখন আপাতত এই খাঁচার মধ্যে কিচ্ছুই নেই। এই নদীটার নাম দত্ত রিভার, যেটা বিদ্যাধরী নদীর শাখা। নদী, আর নদীর পাশে এটা হলো ম্যানগ্রোভ গাছ এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই জল এত পরিষ্কার জল, এত স্নিগ্ধ জল, খুব ভালো জল এখানে, পরিষ্কার জল, একদম নীল জল। আর এখানে এই বোটে করে আমরা এসেছিলাম, এখন আবার এই বোটে করেই আবার আমরা ফেরত যাব। বোটটা এখন চালানোর জন্য রেডি করছে। বোট দেখতে পাচ্ছি, এই বোট কিন্তু এখানে এসেছিল, আবার এই বোটটা আবার পরে চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা তোমাদের দেখায়, এরকম পুরো এরিয়াটা এরকম লাগছে। আর এখানে এই যে লেখা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ সজনেখালি। এই জায়গায় এসে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে দিগন্ত বিস্তৃত সুন্দরবন দেখা যাচ্ছে। সুন্দরবন থেকে অনেক বন্য প্রাণীদের বেরিয়ে ঘোরাফেরা করতেও দেখলাম। ওয়াচ টাওয়ারের বাদিকে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরের পাড় থেকেও দেখলাম সুন্দরবন থেকে বেরিয়ে এসেছিল অনেক বড় বড় পাখি। আর দেখলাম গোলপাতা সুন্দরী গাছ সহ আর কিছু ম্যানগ্রোভ গাছ। এই জায়গাটা আরও বেশি ভালো লাগতো যদি এখানকার যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলোতে মাছ থাকতো, এবং সেই পুকুরগুলোতে একটা ঝর্ণা থাকতো, একটা মিউজিয়াম থাকতে পারতো এখানে। বাচ্চাদের বিনোদনের জন্য কিছু রাইডসেরও ব্যবস্থা এখানে থাকলে আরও ভালো হতো। এখানে যে খাঁচাটা রয়েছে, অ্যাটলিস্ট সেই খাঁচায় কিছু থাকলে ভালো লাগতো। আমরা এখন এই বোটে করে ফিরে যাচ্ছিলাম সজনেখালি থেকে পাখিরালয়। সুন্দরবন ঘোরার এই অভিজ্ঞতাটা খুবই দারুণ লাগলো, খুবই অ্যাডভেঞ্চারাস লাগলো এই ট্যুরটা। দুর্গাপুজোর মৌসুমে সুন্দরবনে উদযাপিত হয় ইলিশ উৎসব। বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপ আয়োজন করে এই উৎসবে। মোটামুটিভাবে 2 রাত 3 দিনের ট্যুর হয়ে থাকে ইলিশ উৎসবে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস হলো ইলিশ মাছের পিক সিজন, তাই এই সময় ইলিশ উৎসব পালন করা হয়ে থাকে। আপনারা যদি এই উৎসবে সামিল হতে চান আর ঘুরে দেখতে চান সুন্দরবন, তাহলে আমরাও প্ল্যান করতে পারি এরকম ইলিশ উৎসবের। আগ্রহীরা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস শেয়ার করা হবে। তো গাইজ, এইটা হলো দত্ত রিভার, আর দত্ত রিভারের পাশে এটা হলো সুন্দরবন এরিয়া। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা নালা সুন্দরবনের পাশ দিয়ে চলে গেছে, আর দেখতে পাচ্ছ একদম ম্যানগ্রোভ গাছে ভর্তি এখানে। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেওয়া গাছ, আর গেওয়া গাছের এই গাছের শিকড়টা বেরিয়ে রয়েছে। এখানে ঠেসমূল রয়েছে, শ্বাসমূল আর ঠেসমূল এখানে রয়েছে। আর এখানে আর এরকম অনেক আরও এরকম গাছ রয়েছে। তো গাইজ, এখন আমি আছি বিদ্যাধরী নদীর শাখা নদীতে। এটা দত্ত নদী বলে লেখা আছে গুগল ম্যাপে, এটা হচ্ছে বিদ্যাধরী নদীর শাখা নদী। বিদ্যাধরী নদীটাই কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর এখানে কিন্তু এই যে আমি নামছি, এটা বিদ্যাধরী নদী। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর একদম পুরো গলা অবধি জল, গলা অবধি পানি আ গয়া, মানে সেরকমই নদী আর কি। এটা লবণাক্ত জল, এটা জলটা খেয়ে দেখেছি টেস্ট করে, এটা জলটা একদম লবণাক্ত। তো
তবে হ্যাঁ একটা জিনিস, এটা রিস্ক নিয়ে আমরা নেমেছি, এখানে কিন্তু কুমিরও আছে, কিন্তু আমরা ওই জন্য বেশি দূর নামিনি, একদম কুলে একদম একটা বোতল কেটে তারপর সেই জল দিয়ে কিন্তু স্নান করছি। তো গাইস, স্নান করার এক অভিনব পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার হাতে এই যে দেখো বোতল কাটা বোতল, 2 লিটার একটা বোতল, এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা কিন্তু এই পাড়ে দাঁড়িয়ে কিন্তু স্নান করছি, কারণ এখানে এই নদীতে কুমির থাকতে পারে, একটা ভয়ের ব্যাপার আছে, সেই জন্য কিন্তু আমরা ভিতরে নামিনি, নদীর ভিতরে আমরা নামিনি, আমরা কুলে দাঁড়িয়ে স্নান করছি। আর এটা হচ্ছে সেই কাটা বোতল, এটা দিয়ে। এখানের জল প্রচুর লবণাক্ত, যেহেতু বিদ্যাধরী নদীর শাখা নদী এটা, আর বঙ্গোপসাগরের সাথে ডিরেক্ট লিঙ্ক রয়েছে এই নদীর, বিদ্যাধরী নদীর। তো সেই জন্য এখানের জল লবণাক্ত, প্রচুর লবণাক্ত। তবে হ্যাঁ, জল খুব পরিষ্কার, নীল জল, খুব পরিষ্কার জল, স্নান করতে ইচ্ছা করবে দেখলেই, কিন্তু খুব লবণাক্ত জল এই জল। তো এই জল পান করার অযোগ্য, খুব লবণাক্ত তার জন্য। আর এই বোতল কেটে তোমাদেরকে দেখালাম, এই বোতল কেটে কিন্তু আমরা স্নান করছি। তো তোমরাও চাইলে এইভাবে স্নান করতে পারো। তবে হ্যাঁ, রিকোয়েস্ট মানে তোমাদের যদি মনে হয় যে না স্নান করবে না, কারণ রিস্ক তো একটা থাকেই, কুমির থাকতে পারে, তো তার জন্য কিন্তু একটা রিস্ক কাজ করে। তো তার জন্য কিন্তু আমরা এই বোতল কেটে এই যে স্নান করলাম, এটা একটা অভিনব পদ্ধতি। তো এই যে জল এইখানে নিলাম, এই যে জল নিয়ে এই যে বোতলে জল নিলাম, তবে কিন্তু এই যে মাথায় ঢেলে দিচ্ছি। শান্তি শান্তি, মানে যা গরম পড়েছে গাইস, কি বলবো, এত গরম আমরা সহ্য করে থাকতে পারিনি, তার জন্য কিন্তু স্নান করছি। আর সহ্য করা যায়নি এই গরম, যে আবার এই যে ভরছি, এই যে ভরে নিলাম জল, তারপর কিন্তু এই যে মাথায় ঢেলে দিচ্ছি। আর কিন্তু খুব ঠান্ডা লাগছে, মানে খুব ভালো লাগছে, যা গরম পড়েছে খুব ভালো লাগছে। তো যেহেতু লবণাক্ত জল, সেই জন্য কিন্তু চোখে জল যাচ্ছে যখন, তখন চোখটা একটু জ্বালা করছে, মুখে যখন জল যাচ্ছে তখন একটু লবণাক্ত লাগছে, তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে, চোখে জল গেলে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরেও এই গরম যেরকম পড়েছে, তার জন্য এই গরম থেকে বাঁচতে এছাড়া কোনো উপায় নেই। এই যে এভাবে এরকম ভরতে হবে জল, এই যে ভরছি, এই যে হাতে নিচ্ছি, তারপর কিন্তু এইভাবে মাথায় ঢেলে দিচ্ছি। গিয়ে আমরা যেখানে স্নান করছি তার ওপারে কিন্তু এই যে সুন্দরবন, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সুন্দরবন। আর ওপারে এই যে একটা ট্রলারের আওয়াজ শোনা যাচ্ছে, লঞ্চের আওয়াজ শোনা যাচ্ছে, সেখানে কিন্তু সবাই এই বন সাফারি করছে। তারা কিন্তু এই কুলদে সাফারি করছে, কিছু দেখতে পাওয়া যায় কিনা, বাঘ দেখতে পাওয়া যায় কিনা, কোনো সাপ দেখতে পাওয়া যায় কিনা, বানর দেখতে পাওয়া যায় কিনা, সেটা কিন্তু ওরা দেখছে। আর আমরা এই পাশে রয়েছি, আর এইখানে দেখতে পাচ্ছ এটা বিদ্যাধরী নদী, আর বিদ্যাধরী নদীর উপর দিয়ে এই যে ট্রলার চলছে। আর কিন্তু এখানে যদি মানে চায়, বাঘ কিন্তু যদি চায়, এইখানে আমরা যেখানে আছি সেখানে আসতে পারে, কারণ এই যে নদীটা, এই নদীটা পার হলেই কিন্তু আমাদেরকে বাঘ পেয়ে যাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তার জালি দিয়ে সব জায়গায় কিন্তু বনটাকে ঘিরে দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু বাঘ সহজে এপারে আসতে পারবে না। যেই পাশে একটা এই যে ম্যানগ্রোভ বন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে জেলেরা নৌকো ঠিক করছে এপাশে। আর এখানে প্রচুর গেওয়া গাছ রয়েছে, গরান গাছ রয়েছে, সুন্দরী গাছ রয়েছে এখানে। এটা হচ্ছে অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার। তো এখানে ফরেস্ট রেঞ্জ যে অফিসার আছে এখানে তার অফিস। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে ম্যানগ্রোভ গাছগুলো আছে, একটু আগেও এই গাছগুলো শুকনো জায়গায় ছিল, এখন একটু পরেই যখন জোয়ার হয়েছে, এই জোয়ারের জলে কিন্তু এই ম্যানগ্রোভ গাছগুলো তলিয়ে গেছে। যখন জল বাড়ে তখন গাছপালা তলিয়ে যায়, গাছের গোড়ায় জল চলে আসে, আর যখন ভাটা হয় তখন জল আবার নেমে যায়। সুন্দরবনে ম্যাক্সিমাম জায়গা যখন এই জোয়ার হয় তখন গাছের গোড়ায় জল চলে আসে, আবার যখন ভাটা হয় তখন গাছগুলো আবার শুকিয়ে যায়, তখন বন্য প্রাণীরা তখন কিন্তু শুকনো জায়গায়, যখন ভাটা হয় তখনই বেরোয়, যখন জোয়ার হয় তখন গাছের উপরে থাকে অথবা গভীর জঙ্গলে চলে যায়। এখানে রয়েছে আরসিসি জেটি পাখিরালয়। তো সুন্দরবন টাইগার রিজার্ভের জেটি ঘাট, এটা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কিত কাজগুলো করার জন্য এই জেটি ঘাট ব্যবহার করা হয়ে থাকে। পাখিরালয়ের এই জায়গায় একটা আমি হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলে থাকা যায়। যদি 1 ডে বা 2 ডে প্ল্যান করা হয় তাহলে এই হোটেলে থেকেও বিভিন্ন জায়গায় সাইট সিন করা যেতে পারে। এই পাখিরালয় থেকে বোটও পাওয়া যায়। সাইট সিন করার জন্য ঘন্টা প্রতি 600 টাকা করে লাগে, একজন হোক বা 5 জন, ঘন্টা প্রতি 600 টাকা। এখানে এরকম আরও অনেক হোটেল রয়েছে। যদি এখানে সুন্দরবন ঘুরে দেখতে হয় তাহলে এই পাখিরালয় থেকে বোট রিজার্ভ করতে হবে,
বোট রিজার্ভ করে বিভিন্ন জায়গায় আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন, তবে রিজার্ভ করতে হবে। পার আওয়ারে চার্জেসটা হলো 600, মানে আপনি যেখানেই যান আপনাকে ঘুরিয়ে দেখাবে, কিন্তু পার আওয়ারে 600 রুপিস দিতে হবে। সে আপনি যে কজন যান, আপনি যদি একা যান তাহলেও 600, যদি আপনি 5 জন মিলে যান সেটাও 600। যে কোনো জায়গায় আপনি 4 ঘন্টা চাইলে 4 ঘন্টা ঘুরতে পারেন। তো সেক্ষেত্রে আমার সাজেশন হবে যে আপনারা যদি অনেকে মিলে আসেন তাহলে খরচাটা অনেক কম পড়বে। একা আসলে খরচা, 1 জন 2 জন আসলে খরচাটা একটু বেশি পড়বে। আর যেহেতু এখন সিজন না, এখন কিন্তু অন্য ট্যুরিস্টদেরও খুব কম দেখা যায়, ব্যবসাটা নেই যেহেতু ট্যুরিস্ট কম আসে। কিন্তু শীতের সিজনে শেয়ারিং থাকতে পারে, কিন্তু এখন যদি আসতে হয় এখন কিন্তু পার্সোনালি রিজার্ভ করে তারপর ঘুরতে হবে। আর এখান থেকে এই ঘাটটা থেকে এখান থেকে বোট ভাড়া পাওয়া যায়, রিজার্ভ করতে পারা যায়, যে কোনো জায়গায় ঘুরিয়ে দেখায়। পার আওয়ার 600 করে নেয়। আর যদি এপার থেকে ওপারে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে 240 টাকা নেওয়া হয় রিজার্ভে। তো এখান থেকে এই ঘাট থেকে এখান থেকে পাওয়া যায়। এখানে দেওয়া আছে এই বোটটা। 1 থেকে 3 ঘন্টা প্রোগ্রামে সুন্দরবনের সাইট সিন, পাখির জঙ্গলে ঘোরানো হয়। মানে এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এখান থেকে এই বোটগুলো এখান থেকে ছাড়ে। আর বিভিন্ন এই সুন্দরবনের বিভিন্ন জায়গা সাইট সিন এই বোটগুলোর মাধ্যমে করানো হয়। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভিউ রয়েছে। আর এটা হচ্ছে পাখিরালয়ের ওপারে যা কিছু আমি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিন্তু সুন্দরবন। ওখানে কোনো মানুষ বাস করে না, ওখানে জন্তু জানোয়াররা থাকে। আর পুরো অঞ্চলটা জঙ্গলে ঘেরা, সুন্দরী গাছ রয়েছে, গেওয়া গাছ রয়েছে, তাছাড়া প্রচুর ম্যানগ্রোভ গাছ নিয়ে এই সুন্দরবন তৈরি হয়েছে। সেখানে সমস্ত রকমের মানে বন্য পাখি, জন্তু, অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমিও অনেক কিছু দেখলাম ওপারে গিয়ে। তো তোমরাও আসলে এখান থেকে কিন্তু এই পাখিরালয় থেকে এই বোট ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারো। তাছাড়া এখানে লঞ্চও আছে। লঞ্চ অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জন্য থাকলেও যেহেতু ট্যুরিস্ট খুব কম আসছে তার জন্য এই বোটে রিজার্ভ করে তারপর কিন্তু ঘুরতে হবে। লঞ্চ তখনই চলে যখন ট্যুরিস্ট বেশি হয়, তখন যেহেতু এখন ট্যুরিস্ট অনেক কম তার জন্য লঞ্চ পাওয়া যাবে না। এই বোটে রিজার্ভ করে তারপরে ঘুরতে হবে। সুন্দরবন দেখার পরে পাখিরালয় হয়ে তারপর আমরা এলাম গোসাবা ফেরিঘাট থেকে আমরা লঞ্চ পার হয়ে গদখালি ঘাটে এলাম। আর গদখালি ঘাট থেকে বাস ধরে ক্যানিং থেকে আবার ট্রেন ধরে এখন আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন মানেই কলকাতা, আর কলকাতায় চলে এলাম। তো কলকাতা থেকে কিভাবে তোমরা সুন্দরবন যাবে সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।